আপনি কি চাকরির বাজারে প্রবেশ করতে যাচ্ছেন, কিন্তু বাজারে প্রবেশের আগে যে প্রস্তুতি দরকার সেটি কি ঠিকঠাক মতো নিয়েছেন, কিংবা কোনো একটি চাকরিতে আছেন সেখান থেকে সামনে এগিয়ে যেতে চান? ক্যারিয়ার হিসেবে কোন পেশাটি আপনার জন্য মানানসই? এই সব প্রশ্নের উত্তর জানাতে আমাদের আয়োজন চাকরির বাজার। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে। আর পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি সাজিদ আরাফাত। আজ আমরা শুরুতেই দেখে নেব এ সপ্তাহের সেরা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। শুরু করতে চাই কয়েকটি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি দিয়ে। শুরুতেই আছে আকিজ গ্রুপ। আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস বিভাগে জুনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু দেখে নিতে চাই তারা নিয়োগ বিজ্ঞপ্তিতে কি বলেছে। আমরা দেখছি যে 1 জুলাই থেকে তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। আমরা একটু যে বিস্তারিত যে বিষয়গুলো রয়েছে সেটি একটু দেখব। আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড প্রতিষ্ঠানের নাম, বিভাগের নাম আমরা দেখছি যে সেলস ক্যাবলস বিভাগের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি দেওয়া হচ্ছে। পদের নাম আমরা দেখছি যে জুনিয়র এক্সিকিউটিভ এবং পদ সংখ্যা 40 জন রয়েছে এখানে। শিক্ষাগত যোগ্যতা তারা চেয়েছে এইচএসসি অথবা ডিপ্লোমা। অভিজ্ঞতার ক্ষেত্রে তারা কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা চেয়েছে এবং চাকরির ধরন আমরা দেখছি যে ফুল টাইম। প্রার্থীর ধরন আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুরুষ, অর্থাৎ শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হচ্ছে কমপক্ষে 20 বছর হতে হবে এবং কর্মস্থল যে কোনো জায়গায়, অর্থাৎ ঢাকা এবং ঢাকার বাইরে আকিজ ইলেকট্রিকের যেই কার্যক্রম রয়েছে সেটি যে কোনো জায়গায় হতে পারে। এবং বেতন তারা একটি নির্ধারিত বেতন সীমা এখানে বলেছে 18 থেকে 20,000 টাকা এবং আবেদনের নিয়ম যথারীতি তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। এবং আবেদনের শেষ সময় বলা হচ্ছে যে 12 জুলাই 2026, অর্থাৎ এখনও একটা লম্বা সময় আছে। যারা চাকরি প্রার্থী আছেন, যারা এখানে আবেদন করতে চান, তারা এখানে আবেদন করতে পারবেন। পরবর্তীতে দেখে নেব যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এজিএম অথবা ডিজিএম সেলস পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। 2 জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আমরা একটু সেই আবেদনের বিস্তারিত দেখে নিতে চাই। যেটি বলছিলাম যে যমুনা গ্রুপ প্রতিষ্ঠানের নাম, পদের নাম এজিএম ডিজিএম সেলস। পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা তারা চেয়েছে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতার ক্ষেত্রে আমরা দেখছি যে 10 থেকে 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ বেশ ভালো অভিজ্ঞ মানুষ তারা চেয়েছে। চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন নারী এবং পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। তো কর্মস্থল তারা বলছে যে কোনো জায়গায় হতে পারে এবং বেতন তারা এখানে উল্লেখ করেছে 1 লাখ থেকে 2,50,000 টাকা, অর্থাৎ যেহেতু তারা 10 থেকে 15 বছরের ভালো অভিজ্ঞ লোক চেয়েছে, সেই অভিজ্ঞতার আলোকেই কিন্তু বেতনের অঙ্কটাও আমরা দেখছি যে বেশ ভালো। এবং আবেদনের নিয়ম যথারীতি যমুনা গ্রুপের যে ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গেলেই পাওয়া যাবে এবং আবেদনের শেষ সময় বলা হচ্ছে 28 জুলাই 2026। এ পর্যায়ে দেখব উত্তরা মোটরস লিমিটেড। তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে এবং আগ্রহীরা 31 জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। আমরা একটু আবেদনের যে পুরো প্রক্রিয়াটি সেটি একটু দেখে নিতে চাই, তারা বিস্তারিত কি চেয়েছে। প্রতিষ্ঠানের নাম আমরা দেখছি উত্তরা মোটরস লিমিটেড, পদের নাম এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, পদ সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা তারা চেয়েছে এমবিএ, অর্থাৎ এমবিএ থাকতে হবে এবং অভিজ্ঞতা 4 বছরের। চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন নারী। আমরা এর আগে দেখছিলাম যে শুধু পুরুষ এবং নারী পুরুষ উভয়ই আবেদন করার একটি বিষয় ছিল, তবে এই ক্ষেত্রে আমরা দেখছি যে শুধুমাত্র নারীরা এখানে আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে 28 থেকে 40 বছর হতে হবে এবং কর্মস্থল ঢাকায়। বেতন আলোচনা সাপেক্ষে এবং আবেদনের নিয়ম যথারীতি উত্তরা মোটরস লিমিটেডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে পাওয়া যাবে এবং আবেদনের শেষ সময় তারা বলছে 31 জুলাই 2026। এ পর্যায়ে দেখব একটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি। বেসরকারি ব্যাংক ওয়ান ব্যাংক পিএলসি ট্রেনি অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা 17 জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। সেই ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত যে বিষয় আছে সেটি আমরা একটু দেখে নিতে চাই। ওয়ান ব্যাংক লিমিটেড, বিভাগের নাম ইনফরমেশন সিকিউরিটি, পদের নাম ট্রেনি অফিসার এবং পদ সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা তারা চেয়েছে এমএসসি অথবা বিএসসি থাকতে হবে এবং অভিজ্ঞতার ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন নারী এবং পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারণ করে দিয়েছে তারা 28 থেকে 40 বছর হতে হবে এই প্রার্থীদের।
কর্মস্থল ঢাকা, অর্থাৎ ওয়ান ব্যাংকের যে ঢাকায় যে শাখাগুলো রয়েছে সেখানেই যে কোনো শাখায় হতে পারে এবং বেতন আলোচনা সাপেক্ষে আবেদনের নিয়ম যথারীতি ওয়ান ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের শেষ সময় বলা হচ্ছে 31 জুলাই 2026। দর্শক, চাকরির বাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন চাকরির বাজার। দর্শক, চাকরির বাজারের প্রতি পর্বে আমাদের সাথে নিয়মিত একজন অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন ধরনের পরামর্শ পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন মেহজাবিন মেহবুব, ডেপুটি ম্যানেজার মানব সম্পদ বিভাগ, এসিআই লজিস্টিক্স লিমিটেড। কথা বলবো তার সাথে। মেহজাবিন মেহবুব আপা, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ব্যস্ততার মাঝেও আপনি সময় দিয়েছেন। আমরা চাকরির বাজারে সাধারণত অনেক ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে থাকি, এর পরবর্তীতে আমরা নতুন চাকরি প্রার্থী যারা আছে তাদের জন্য পরামর্শমূলক বিভিন্ন ধরনের কথা বলে থাকি। আপনার কাছে শুরুটা করতে চাই, আপনি যেহেতু মানব সম্পদ বিভাগে আছেন, চাকরির নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনাদের একটা বড় ভূমিকা থাকে। সেই জায়গায় এখন চাকরি প্রার্থীরা তাদের মধ্যে কোনো পরিবর্তন দেখছেন কিনা, বা চাকরি দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের নতুনত্ব এসেছে কিনা, সেই জায়গাটা একটু শুনতে চাই আপনার অভিজ্ঞতার আলোকে। থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য। ইটস আ ভেরি বিগ অপরচুনিটি ফর অল অফ আস। আচ্ছা, আমি যদি শুরু করি আপনার ফার্স্ট প্রশ্নটা দিয়ে, যে আসলে চাকরির অবস্থাটা কেমন, বা এখানে মানুষজন আমরা চাকরি পেতে কী ধরনের সুযোগ সুবিধা হয়ে থাকে। চাকরি আছে, আমরা যদি বলি যে আমাদের অবশ্যই জব রিকোয়ারমেন্ট আছে, বিকজ অর্গানাইজেশন আছে, কোম্পানি আছে, বিজনেস গ্রো করছে, এক্সপ্যান্ড করছে, চাকরি আছে। চাকরির সাথে আমাদেরকে যেটা করতে হয় যে প্রপার ম্যাচিংটা হতে হয় একটা ক্যান্ডিডেটের। সেখানে কিছুটা গ্যাপ হয়ে যাচ্ছে। অ্যাজ এ রিক্রুটার আমি যদি বলি, আমি যেহেতু ট্যালেন্ট অ্যাকুইজিশনটাই দেখছি খুব ফোকাসলি, সো এখানে দেখা যাচ্ছে যে আমরা ম্যাচিং, মানে ক্যান্ডিডেট ম্যাচিং করানোটা একটা বড় ফ্যাক্টর দাঁড়ায়। তাদের স্কিলস, কম্পিটেন্সি, বিহেভিয়ারাল অ্যাপটিটিউড যেগুলোকে বলা হয়। তো এখানের সব থেকে বড় জায়গা হয় যে আমি আসলে জব পেতে চাই, এটার থেকে যেমন এখন একটা মাইন্ডসেট খুব ইম্পর্টেন্ট, যে আমি কী ধরনের ভ্যালু ক্রিয়েশন করতে চাই। কারণ এখন জব সবাই খুঁজছে। সো হোয়াট মেক্স মি ডিফারেন্ট ফ্রম অল আদার 5 ক্যান্ডিডেটস অর 7 ক্যান্ডিডেটস, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো সেটার জন্য আমার মাইন্ডসেট ভালো থাকতে হবে, আমার একটু স্কিলস ডিফারেন্ট থাকতে হবে। হ্যাঁ, সবাই এখন এক্সেল, এমএস অফিস, ওয়ার্ড এগুলো সবই ভালো কাজ পারে, বাট আমি কতটুকু ভালো পারি এবং আমি কতটা ভালোভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি, নিজের যোগ্যতার পরীক্ষাটা দিতে হবে। রাইট, এক্স্যাক্টলি। সো ফ্রেশারদের জন্য যেটা হয় যে আমরা আগে দেখি যে আসলে তাদের মাইন্ডসেটটা কেমন, কাজ করার যে ইন্টেনশনটা যেটা বলি, তাদের রিকোয়ারমেন্ট, একটা জব করতে আসার, মানে ইন্টারভিউ দিতে আসার আগে তারা অ্যাকচুয়ালি কতটুকু ব্যাকগ্রাউন্ড স্টাডি করে এসছে, যে এই জবের রিকোয়ারমেন্টটা কি, আমি নিজেকে আসলে কীভাবে এই জবের জন্য প্লেস করতে পারি। তো এইভাবে যে নিজেকে একটা রিপ্রেজেন্ট করা ফ্যাক্ট থাকে ইন্টারভিউতে, এটা যেমন একটা বড় স্কিল হিসাবে কিন্তু কাউন্ট করি ফ্রেশ গ্র্যাজুয়েটসদের ক্ষেত্রে। তারপরে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, মানে একটু মিড ম্যানেজমেন্ট যারা এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে অফকোর্স প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, স্কিলস আর তার অ্যাডাপ্টেবিলিটিটা অনেক ইম্পর্টেন্ট। বিকজ অর্গানাইজেশন টু অর্গানাইজেশন এনভায়রনমেন্ট ভ্যারি করে, কাজের ধরন ভ্যারি করে। তো এখানে তার অ্যাডাপ্টেবিলিটির নেচারটা কেমন। আরেকটা বড় জিনিস হচ্ছে যে এখন একটা জিনিস চলে যে লার্ন রিলার্ন একটা ব্যাপার আছে, যে আমি যা শিখে এসেছি ওইটাই যে আমার এই অর্গানাইজেশনে অ্যাপ্লিকেবল হবে, নট নেসেসারি। এখানে এসে নতুন করে আবার শিখতে হবে। রাইট। সো আনলার্ন, রিলার্ন, লার্ন, এই জায়গাটার মধ্যে আমাদেরকে একটু এক্সিকিউশনটা প্রপার রাখতে হয়, যে আমি যেখানে যাচ্ছি সেখানে আমি যেন অ্যাডাপ্ট করে নেওয়ার মতন মেন্টালিটি থাকে। আপা, আরেকটা বিষয়ে আলোচনা করতে চাই, সেটি হলো ইন্টারভিউ। চাকরির যে ইন্টারভিউ, সেটি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেখানে নিজেকে প্রমাণের একটা বড় সুযোগ থাকে। কেউ সেই সুযোগটা লুফে নেন, কেউ পারেন না, হয়তো নানান কারণে দক্ষতার অভাব কিংবা আত্মবিশ্বাসের অভাব থাকে। সেটিতে ভালো করার কি উপায়, আপনি কি বলবেন? আচ্ছা, ফার্স্ট অফ অল দুটো সেগমেন্ট আমি, একটা হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্ট, সেটা আলাদা। আমি যদি ফ্রেশ গ্র্যাজুয়েটসদের কথা বলি, যে মাইন্ডসেট একটা বড় ফ্যাক্ট, অ্যান্ড নিজেকে প্রেজেন্ট করে যে আমি কতটুকু পারবো। ইউনো, দের ইজ এ থিং, আপনি যে একটা, মানে যতটা হাসি মুখে কথা বলা, বা বেশি হাসি না, বাট সামথিং প্রেজেন্টেবল হওয়াটা এখন খুব ইম্পর্টেন্ট ইন্টারভিউতে। সো প্রেজেন্টেবল হয়ে তার স্কিলসগুলোকে এমনভাবে ডেলিভার করা যে ইন্টারভিউ নিচ্ছে, যে ইন্টারভিউয়ার, তার যেন মনে হয় যে না, হি অর শি ক্যান বি দ্য বেটার স্যুট
এই জিনিসটা যেমন মাথায় রাখা। তার মধ্যে স্কিলসগুলো কি হতে পারে যে সে প্রিভিয়াসলি যখন পড়াশোনা করেছে তখন তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে কতটুকু ইনভলভমেন্ট ছিল, তার জানার ইচ্ছাটা কতটুকু ছিল, তার কাজ শেখার ইচ্ছাটা কতটুকু ছিল। এগুলো কিন্তু আমরা ইউনিভার্সিটির 4 বছরের কোর্সের মধ্যে কিন্তু আমাদের ইসিএসগুলোতে এগুলোতে হেল্প করে। প্লাস যার কারণে ওই স্টুডেন্টটার তখন সিজিপিএটা যতটা ম্যাটার করে, অফকোর্স আমরা জানি যে 4 বছর পড়াশোনা করবে তার সিজিপিএটা ইম্পর্টেন্ট। সিজিপিএর সাথে আমরা এগুলোও দেখি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো, ওটার প্রতি তার কতটুকু ইচ্ছা থাকে। তারপরে আসি যদি মিড ম্যানেজমেন্টের কথা বলি, মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, ম্যানেজারিয়াল লেভেলগুলোকে যদি বলি, আমরা অফকোর্স সেখানে প্রপার এক্সপিরিয়েন্সটা যেমন ম্যাচ করাটা ইম্পর্টেন্ট। প্লাস এখানে আমাদের স্কিলসের সাথে অ্যাড অন হতে হয় যে আমার আসলে এই যে জব স্পেসিফিকেশনটা আছে, রেসপন্সিবিলিটিসগুলো আছে, এগুলোর সাথে কতটুকু আমার কম্পিটেন্সি যদি আমি ম্যাপিং করি, তাহলে এটা অ্যাকচুয়ালি কতটুকু লিডারশিপেরও একটা ব্যাপার আছে। ম্যানেজারিয়াল রোল মানে লিডারশিপ নিতে হবে, সেটা আমার আন্ডারে একজন থাকুক, দুইজন থাকুক, বা আমাকে টিমের সাথেও কাজ করতে হলেও কিন্তু লিডারশিপ লাগে, বিকজ টিমের সবাই কিন্তু লিডার না। আমাদের একজন হেড অফ দ্য ডিপার্টমেন্ট থাকে, সে একটা কাজ ডেলিভার করলে বা ডেলিগেট করলে আমাদেরকে কিন্তু একজনকে লিডারশিপ নিয়ে কাজ করতে হয়, যে সবাই মিলে কাজ করব, একজনকে তুলে আনতে হবে। সো লিডারশিপটা অনেক বড় একটা ফ্যাক্ট। লিডারশিপ ছোট থেকে বড় সব রোলেই দরকার, কারণ আমার কাজটা আমি কিভাবে আউটপুট দিব এটা আমার নিজের লিডারশিপের উপর ডিপেন্ড করবে, যে আমি কতটা সুন্দর করে দিতে পারবো। সেই জায়গাটায় কেমন দেখেন এখন লিডারশিপ তৈরি হচ্ছে বাংলাদেশের কর্পোরেট সেক্টরে? লিডারশিপ কর্পোরেট সেক্টর অবশ্যই তৈরি হচ্ছে, ফর 100% ফর শিওর। তার মধ্যে এখন উমেন লিডারশিপটা যেমন বেশ গ্রো করেছে, এটা খুব ভালো লাগে দেখতে। পাশাপাশি হচ্ছে যে লিডারশিপ আমি শুধু মেন ওমেন হিসাবে সেগ্রিগেট করব না, আমার কাছে এটা খুবই ইম্পর্টেন্ট যে জেন্ডার বায়াসনেস বাদে যেন লিডারশিপটা ক্রিয়েট হয়। অ্যান্ড লিডারশিপ হওয়ার জন্য নিজের কেপাবিলিটিটা ডেভেলপ করাটা অনেক ইম্পর্টেন্ট, যে আমি লিডার হতে গেলে আমার কী কী ধরনের মেন্টাল আন্ডারস্ট্যান্ডিংগুলো থাকতে হবে। এখন যেমন এমপ্যাথি একটা ওয়ার্ডকে আমরা অনেক ফোকাস করে থাকি, এমপ্যাথি কিন্তু শুধু ওয়ার্ডস দিয়ে বললে হয় না, এমপ্যাথিটাকে প্র্যাকটিস করাটা একটা অনেক বড় একটা ইম্পর্ট্যান্ট জিনিস। পাশাপাশি আমাকে টিম লিড করতে গেলে টিমের কার সাথে কীভাবে কী বিহেভিয়ারাল প্যাটার্ন থাকা উচিত, এগুলো যেমন আমাকে আইডিয়া করতে হয়। টিম কিন্তু শুধু আমার আন্ডারে যারা জব করে তারা না, টিম কিন্তু আমার সাথে আমার পিয়ার্স, আমার কলিগস, ক্রস ফাংশনাল ডিপার্টমেন্টস হতে পারে, এনিওয়ান হু ইজ ওয়ার্কিং উইথ মি, সেখানেও দরকার আমার। সো এই ধরনের জিনিসগুলো জানা খুব দরকার। আমরা আরও কথা শুনবো আপনার, তবে একটা ছোট্ট বিরতি থেকে ফিরে। দর্শক, চাকরির বাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন চাকরির বাজার। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের অতিথি মেহজাবিন মেহবুবের সাথে। আমরা বিরতির আগে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। এই পর্যায়ে একটু জানতে চাই যে চাকরির বাজারে প্রযুক্তি নির্ভরতা বাড়ছে এখন, এই প্রযুক্তি নির্ভর বাজারের সাথে এখনকার যে তরুণরা রয়েছে যারা গ্রাজুয়েট, তারা কতটা মানিয়ে নিতে পারছে এবং কতটা চ্যালেঞ্জিং এখন এই বিষয়টি? যদি আমি ইয়াং জেনারেশনের কথা বলি, অফকোর্স তারা খুব, তাদের অ্যাডাপ্টেবিলিটি ভালো, বিকজ তারা নিজেরাই টেকনোলজিক্যালি নিজেরা একটু এনহ্যান্স আছে। আমি বলবো একটা জেনারেশনের তুলনায় তো তারা অনেকটা অ্যাডভান্স আছে। বাট যেটা প্রয়োজন, যে শুধু আসলে টেকনোলজি অ্যাডভান্স হলে হবে না, আমাকে আমার ওয়ার্ক বেস, প্রফেশনাল বেস যে টেকনোলজিগুলো, ওগুলোর সাথে অ্যাডাপ্ট হওয়াটা এখন যতটা ইম্পর্টেন্ট, আগে হয়তো অতটা ছিল না। এখন যেমন আমাদের সব ধরনের অনলাইন প্ল্যাটফর্মসগুলোর মধ্যে আমি যদি জুম, টিমস, এই মাইক্রোসফট অফিসের যে পার্টগুলো আছে, গুগল মিট, এগুলোতে যেমন দক্ষতা থাকাটা ইম্পর্টেন্ট, যে আমি কীভাবে একটা সেশন কন্ডাক্ট করবো, এটা যেমন একটা ইম্পর্টেন্ট পার্ট থাকে। এখন এআই জেনারেটেডের কথা যদি বলি, আমরা শুধু চ্যাট জিপিটি বা জেমিনি এগুলো যেমন যতটুকু মুখে মুখে শুনি, এটার বাদেও আমাদের যত ধরনের এআই টুলসগুলো আছে, ওগুলোর সাথে মানে নিজেকে অ্যাকাস্টম করা এই জন্য ইম্পর্টেন্ট হবে কি তার কাজটা ইজিয়ার হয়ে যাবে। বাট এটা অফকোর্স মাথায় রাখতে হবে, এআই কিন্তু যতই বলুক না কেন হিউম্যান রিপ্লেসমেন্ট হবে না। এআইকে কিন্তু আমাদের বলতে হবে যে আমরা আসলে কি আউটপুটটা চাচ্ছি। সো ওই প্রম্পট কিভাবে দিতে হবে, কিভাবে আমি কাজটা বের করে আনবো, এটা আমাদের যেমন শেখাটা আরও অনেকটা ইম্পর্টেন্ট, সো দ্যাট এআই আমাকে হেল্প করে কাজটা বা ভালো ডেলিভারি দেওয়ার জন্য, ভালো আউটপুট দেওয়ার জন্য। মানে আমি এআইকে ইউজ করব ভালো কাজের জন্য, আমার ডেভেলপমেন্টের জন্য, আমার কাজটা সুন্দর করার জন্য, নট যে আমার রিপ্লেসমেন্ট হিসাবে না। এটা আসলে পসিবল না, হিউম্যানকে কখনোই মেশিন দিয়ে রিপ্লেস করা পসিবল না।
সো বাট আমাকে এটা শিখতে হবে যেন আমাকে যেন এআই রিপ্লেস না করে ফেলে। সো আমাকে এআইতে অ্যাডাপ্ট হতে হবে, আমাকে এআই শিখতে হবে, জানতে হবে। রাইট আপা, চাকরির ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো সিভি এবং কাভার লেটার। সিভি লেখার ফরম্যাট কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, কাভার লেটারও একটা সুন্দর কাভার লেটারও কিন্তু প্রয়োজন। এটা মূলত যদি বাংলায় যেটাকে বলে যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী, আমি তো সিভিটা দেখেই তাকে ডাকবো। একজন প্রার্থীর নতুন যারা আছে তাদের জন্য সিভিটা কেমন হওয়া উচিত, কাভার লেটারটা কেমন হওয়া উচিত? আচ্ছা, সিভি যেমন নতুনদের জন্য, ফ্রেশ গ্র্যাজুয়েট জন্য 1 পেজের সিভি ইজ ফাইন, সেম গোজ উইথ 1 পেজ অফ কাভার লেটার ইজ ফাইন। কিন্তু সিভিটা যেটা হতে হবে আমাকে অবশ্যই, এখন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমার যারা এক্সপিরিয়েন্সটা, তাদের যেমন এক্সপিরিয়েন্সটা সবার আগে থাকে, আর স্টুডেন্টদের ক্ষেত্রে তাদের পড়াশোনাটা আগে থাকে। সো পড়াশোনার জায়গাটার সাথে হচ্ছে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা ফোকাস করা, বিকজ ওখানে আমি জানতে পারবো তার লিডারশিপ ক্যাপাবিলিটিটা কেমন, তার লার্নিংয়ের নেচারটা কেমন, সে কতটুকু অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে সব কাজের সাথে, পড়াশোনার সাথে। একমাত্র শুধু বুকেশ নলেজ নিয়ে আমি ছিলাম সেটা যেমন আমরা জাজ করতে পারবো, এটার থেকে বাইরে আমি কতটুকু ওয়ার্ল্ডকে চিনি, এগুলো যেমন একটা ফোকাস হওয়াটা ইম্পর্ট্যান্ট। সিভিতে অফকোর্স নিজের ডিটেলসগুলো, নাম পরিচয় ডিটেলসগুলো প্রপারলি থাকা প্রয়োজন, সো দ্যাট আমরা তাকে আইডেন্টিফাই করতে পারি পরবর্তীতে যখন সে ইন্টারভিউর সময় আসে। প্লাস তার সাথে যদি কিছু কাজ করে থাকে, বিভিন্ন ধরনের প্রজেক্ট বেস ওয়ার্ক করে থাকে, ফ্রিল্যান্সিংয়ের কাজ করে থাকে, এগুলো মেনশন থাকলে বোঝা যায় যে সিভিটা কতটুকু বা ক্যান্ডিডেটটা কতটুকু এনহ্যান্স তার জায়গা থেকে। সো এটা যেমন ইম্পর্টেন্ট। তো 1 পেজ সিভি ইজ ইনাফ টিল ইউ গ্রো আপ টু ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, এই পর্যন্ত 1 পেজ সিভি এনাফ থাকে। এবং রেফারেন্সের ক্ষেত্রেও বলা হয়, আমরা দেখা যায় যে ফ্রেশ গ্র্যাজুয়েটরা ইউজুয়ালি প্রফেসরদের রেফারেন্স দিয়ে থাকে, এটাও ভালো, তাহলে বোঝা যায় যে আসলে সে কতটুকু টিচারদের সাথে অ্যালাইনমেন্টে থাকে যদি কখনো ডিসকাশন করতেও চায়। আর কাভার লেটারের ক্ষেত্রে, কাভার লেটারে অবশ্যই নিজের দক্ষতা, স্কিলসকে প্রেজেন্ট করতে হয়। কারণ আমি ইউনিভার্সিটিতে পড়েছি, আমার পড়ার সাথে সাথে আমার স্কিলসগুলো কী ছিল, আমি নিজেকে কিভাবে একটু ডিফারেন্ট করতে পেরেছি এই 4 বছর পড়াশোনা বা এর আগেও স্কুলিংয়ের সময়, তো এগুলো একটু প্রেজেন্ট করাটা ইম্পর্টেন্ট কাভার লেটারে। অনেক ধন্যবাদ। আপনার এই পরামর্শগুলো নিশ্চয়ই আমাদের চাকরি প্রার্থীদের কাজে লাগবে। আমাদের সময় শেষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা চাকরির জন্য আবেদন করতে যাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছে চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।